বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি লাবণী, বয়স 40। আজকে আমি তোমাদের কাছে এমন একটা কাহিনী শোনাব যা শুনে তোমাদের শরীরের রক্ত গরম হয়ে যাবে। আমার সাথে যা ঘটেছে তা কখনো ভাবতে পারিনি। আমার ছেলে অভিজিৎ, মাত্র 23 বছর বয়স। একদিন রাতে আমার ঘরে এসে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক, কিন্তু তার ছোঁয়া আমার গালে লাগতেই আমার সব শিহরিত হয়ে উঠল। আমার ভেতরে এক অদ্ভুত আবেগ জেগে উঠল। আমি স্তব্ধ হয়ে গেলাম। অভিজিৎ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি জিজ্ঞেস করলাম, কি বললি তুই? অভিজিৎ আবার বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভাবলাম অভি নিশ্চয়ই কোনো মজা করছে। আমি বললাম, অভিসব কি বলছিস? এটা কি কোনো প্র্যাঙ্ক? অভিজিৎ আমার হাত ধরল। তার হাত ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। মা, আমি মজা করছি না। আমি গত কয়েক মাস ধরে এটাই ভাবছি। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমি আগেই চিৎকার করে উঠলাম, অভিসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তখন অভিজিৎ একটা বাক্স বের করল, একটা ছোট্ট বাক্স, যেমন আংটি রাখা হয়। আমি আরও ভয় পেয়ে গেলাম। সে বাক্সটা খুলল, কিন্তু তার ভেতরে আংটি ছিল না, ছিল একটা ছোট্ট চাবি। মা, এটা দেখো। সে বলল, এটা একটা বিশেষ চাবি। আমি তোমাকে বিয়ে করতে চাই, মানে আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গোপন রহস্য দেখাতে চাই। আমি চাই তুমি আমার সাথে এক হয়ে যাও, আমার গোপন সত্যের সাথে একাকার হয়ে যাও। আমি এখনো বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে, কিন্তু তার চোখে যে দৃষ্টি দেখেছিলাম তা আমাকে ভয় দেখাচ্ছিল। অভিজিৎ আমার নিজের ছেলে, যেন আর আমার চেনা সেই ছেলে নয়, যেন কেউ অন্য কেউ। তার শরীরে ঢুকে গেছে। অভি, তুই কি বলতে চাইছিস? স্পষ্ট করে বল। আমি বললাম, মা, আমি বিয়ে বলতে সাধারণ বিয়ের কথা বলছি না। আমি বলছি আমাদের আত্মার মিলনের কথা। আমি চাই তুমি আমার সাথে আসো, আমার গোপন জগতে। সেখানে আমরা দুজন মিলে এক হয়ে যাব। সেখানে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ কাটবে না, না মা ছেলের, না নারী পুরুষের। এর গু আমার গায়ে কাটা দিয়ে উঠল। এটা কি বলছে আমার ছেলে? ও কি সত্যিই পাগল হয়ে গেছে? আমি সোজা হয়ে দাঁড়ালাম। অভি, তুই এখন যা ঘুমাগে, আমরা কাল সকালে কথা বলবো। অভিজিৎ আমার হাত ধরে টানল। না মা, এখনই আমাদের যেতে হবে। বাবা ঘুমাচ্ছে, এখনই সময়। আমি ভাবলাম চিৎকার করে কুণালকে ডাকি, কিন্তু অভিজিৎ যেন আমার মনের কথা বুঝে ফেলল। সে আমার হাত ধরে এমনভাবে টানল যে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। মা, চিৎকার করো না, আমি তোমার মঙ্গলই চাই। বাবা বুঝবে না, কেউই বুঝবে না। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু অভিজিতের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। সে আমাকে টেনে বাইরে নিয়ে গেল। আমাদের বাড়ির পেছনে একটা ছোট গাড়ি দাঁড়িয়েছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। অভিজিৎ আমাকে গাড়িতে তুলল এবং ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আমি তখন ভয়ে কাঁপছিলাম। আমার ছেলে, যাকে আমি এত স্নেহ দিয়ে মানুষ করেছি, সে আমাকে অপহরণ করছে। আমি কেঁদে ফেললাম। অভি, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে ছেড়ে দে। অভিজিৎ একটু হেসে বলল, মা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার আসল জায়গায়, যেখানে আমার আসল পরিচয় লুকিয়ে আছে, যেখানে আমি আসলে কে তা প্রকাশ পাবে। কি? আমি আর কথা বললাম না। ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। অভিজিৎ গাড়ি চালিয়ে শহরের বাইরে চলে গেল। 2 ঘন্টার মতো গাড়ি চালানোর পর আমরা এক পাহাড়ি জায়গায় পৌঁছালাম। চারদিকে গাছ, দূরে দূরে মাত্র কয়েকটা বাড়ি। অভিজিৎ গাড়ি থামিয়ে আমাকে নামতে বলল। আমি নামলাম। ভাবলাম এখন পালানোর সময়, কিন্তু চারদিকে অন্ধকার, রাত গভীর এবং কোনো লোকজন দেখা যাচ্ছে না। কোথায় পালাবো? তাছাড়া অভিজিৎ আমার হাত শক্ত করে ধরে রেখেছে। অভিজিৎ একটা বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটা দেখতে পুরনো, কিন্তু বেশ বড়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কোনো ধনী পরিবারের বাড়ি হবে। অভিজিৎ দরজায় নক করল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আমি দেখে চমকে উঠলাম। দরজা খুলেছে একজন বৃদ্ধ, প্রায় 80 বছর বয়সী বৃদ্ধ। অভিজিৎকে দেখে হাসল। এসো বাবা, অনেকদিন পর এলে। আর এই যে তোমার মা। স্বাগতম, স্বাগতম গো। বৃদ্ধ আমাদেরকে ভেতরে যেতে ইশারা করল। আমি অবাক হয়ে ভাবলাম, এই বৃদ্ধ অভিজিৎকে চেনে, আর আমাকেও। কিন্তু আমি তো এই বৃদ্ধকে কখনো দেখিনি আগে। কে ইনি? আমি জিজ্ঞেস করলাম। উনি ঠাকুরদা। অভিজিৎ বলল। ঠাকুরদা? তোর ঠাকুরদা তো মারা গেছেন অনেক বছর আগে। বৃদ্ধ হাসলেন। আমি তোমার ছেলের শারীরিক ঠাকুরদা নই, কিন্তু আমি তার আত্মিক পিতা। আমি তাকে একটা নতুন জন্ম দিয়েছি। আরও বিভ্রান্ত হয়ে গেল। বৃদ্ধ আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটি বট, দেওয়ালে অসংখ্য বই, মাঝখানে একটি বট টেবিল, টেবিলের ওপর একটি প্রাচীন পাণ্ডুলিপি। বৃদ্ধ আমাকে বললেন,
তুমি বসো লাবণী দেবী, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। কি? আমি আরও ভয় পেয়ে গেলাম। আপনি আমার নাম জানলেন কি করে? বৃদ্ধ হাসলেন। আমি অনেক কিছুই জানি। যেমন আমি জানি তুমি একজন সাধারণ মা নও, তুমি একজন বিশেষ মা, একজন নির্বাচিত। আমি বুঝতে পারলাম না বৃদ্ধ কি বলতে চাইছেন। অভিজিৎ এবার সেই ছোট্ট চাবিটি বের করে বৃদ্ধকে দিল। বৃদ্ধ চাবিটি নিয়ে টেবিলের কাছে গেলেন। টেবিলের নিচে একটা ড্রয়ার ছিল, সেটা খুললেন। ড্রয়ার থেকে বের করলেন একটা বাক্স। বাক্সে চাবি লাগালেন, বাক্স খুললেন। বাক্সের ভেতর থেকে বের করলেন আরেকটি পাণ্ডুলিপি। এবার শোনো, বৃদ্ধ বললেন, অনেক হাজার বছর আগে এই পৃথিবীতে দুটি জাতি বাস করত, মানুষ এবং দেবতা। দেবতারা ছিল মানুষের চেয়ে শক্তিশালী, বুদ্ধিমান এবং দীর্ঘজীবী। কিন্তু ক্রমে মানুষের সংখ্যা বাড়তে লাগল আর দেবতাদের সংখ্যা কমতে লাগল। শেষে একসময় দেবতারা প্রায় বিলুপ্ত হয়ে গেল। বৃদ্ধ আমার দিকে তাকালেন। কিন্তু দেবতারা সম্পূর্ণ বিলুপ্ত হয়নি, তারা মানুষের মধ্যে মিশে গেছে। দেবতাদের রক্ত মানুষের রক্তের সাথে মিশে গেছে। কিছু মানুষের মধ্যে দেবতাদের রক্ত বেশি, তারাই বিশেষ শক্তি ও জ্ঞান নিয়ে জন্মায়। তোমার ছেলে অভিজিৎ তেমনই একজন, তার মধ্যে দেবতাদের রক্ত আছে। কি? আমি হাসতে শুরু করলাম। আপনি কি বলছেন? দেবতা? রক্ত? এসব কি পাগলামি? বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। তুমি হাসছ কারণ তুমি জানো না, কিন্তু তোমার ভেতরেও সেই রক্ত আছে লাবণী দেবী। তুমিও দেবতাদের বংশধর, শুধু তুমি জানো না। আমি এবার রেগে গেলাম। দেখুন, আমি জানি না আপনি কে, কিন্তু আমার ছেলেকে আপনি পাগল করে দিয়েছেন। আমি এখনই পুলিশে ফোন করছি। আমি আমার মোবাইল বের করলাম, কিন্তু দেখলাম সেখানে কোনো নেটওয়ার্ক নেই। বৃদ্ধ বললেন, এখানে তোমার মোবাইল কাজ করবে না, এটা একটা বিশেষ জায়গা। এখানে আমরা দেবতাদের শক্তি ব্যবহার করি। কি? এবার অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি যখন বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, তার মানে ছিল আমি চাই তুমিও আমাদের এই বিশেষ গোষ্ঠীতে যোগ দাও। তোমার মধ্যেও দেবতাদের রক্ত আছে, তুমি আমাদের একজন। আমরা চাই তুমি তোমার সত্যিকার পরিচয় জানো, তোমার ভেতরের শক্তি জাগ্রত করুক। আমি আর কিছু বলতে পারলাম না। অভিজিৎ হাত বাড়িয়ে আমার কপালে রাখল। আমি অনুভব করলাম তার হাত থেকে এক ধরনের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছে। একটু পরেই আমার মাথা ঘুরতে লাগল, আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, আমি দেখলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। ঘরটা আলাদা, এটা আগের সেই ঘর নয়। এটা ছোট, সুন্দর সাজানো, জানালা দিয়ে সূর্যের আলো আসছে, বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। আমি উঠে বসলাম, আমার মাথাটা এখনও কিছুটা ঘুরছিল। দরজা খুলে অভিজিৎ ঘরে ঢুকল। মা, তুমি ঠিক আছো? তোমার ঘুম ভাঙল? সে জিজ্ঞেস করল। অভি, হয়েছিল কাল? সেই বৃদ্ধ লোকটাকে আমি জিজ্ঞেস করলাম। উনি গুরুদেব, আমাদের আধ্যাত্মিক গুরু। উনি আমাদের সত্যিকার পরিচয় বুঝতে সাহায্য করেন গো। আমি উঠে দাঁড়ালাম। অভি, আমি বাড়ি যেতে চাই। তোর বাবা নিশ্চয়ই চিন্তায় আছে। আমি এসব বিশ্বাস করি না, আমাকে বাড়ি নিয়ে চল। অভিজিৎ দরজার কাছে দাঁড়িয়ে রইল। মা, তুমি আরেক দিন থাকো, গুরুদেব তোমাকে সব দেখাবেন। তারপর তুমি যদি যেতে চাও, আমি নিজেই তোমাকে বাড়ি পৌঁছে দেব গো। আমি বুঝলাম অভিজিৎ আমাকে সহজে যেতে দেবে না। আমি ভাবলাম একদিন অপেক্ষা করাই ভালো, তারপর সুযোগ বুঝে পালাবো। ঠিক আছে, আমি বললাম। অভিজিৎ খুশি হয়ে গেল। চলো নাস্তা করা যাক। আমরা একটা ডাইনিং রুমে গেলাম। সেখানে টেবিলে অনেক খাবার সাজানো। আশ্চর্যের বিষয়, সবই আমার পছন্দের খাবার। অভিজিৎ আমাকে বসতে বলল। আমি বসলাম এবং খেতে শুরু করলাম। খাবারগুলো অসাধারণ স্বাদের ছিল। খাবার পরে অভিজিৎ আমাকে বাড়ির বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে দেখলাম বাড়িটা একটা পাহাড়ের ঢালুতে অবস্থিত, নিচে একটা সুন্দর লেক। চারপাশে সবুজ গাছপালা, দূরে আরও কিছু বাড়ি দেখা যাচ্ছে। এটা আমাদের কমিউনিটি, অভিজিৎ বলল। এখানে আমরা একসাথে থাকি, একসাথে অনুশীলন করি, একসাথে শিখি। আমরা সবাই দেবতাদের বংশধর। আমাদের সবার মধ্যে সেই বিশেষ রক্ত আছে। কি? আমি জিজ্ঞেস করলাম। কতজন লোক আছে এখানে? প্রায় 100 জন, অভিজিৎ বলল। তুই কবে থেকে এখানে আসা শুরু করলি? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 1 বছর হলো। একদিন কলেজ থেকে ফেরার পথে আমি গুরুদেবের সাথে দেখা করি। উনি আমার কপালে হাত রাখেন, আর আমি অনুভব করি আমার ভেতরে কিছু একটা জেগে উঠছে। উনি আমাকে বলেন, আমি একজন বিশেষ ব্যক্তি, আমার মধ্যে দেবতাদের রক্ত আছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু উনি আমাকে এখানে নিয়ে আসেন এবং আমাকে দেখান আমি কি করতে পারি। আমি জিজ্ঞেস করলাম, তুই কি করতে পারিস? অভিজিৎ একটু হাসল। সে তার হাত বাড়িয়ে সামনের একটা পাথরের দিকে তাক করল। পাথরটা ধীরে ধীরে উপরে উঠতে লাগল, যেন কেউ তুলে ধরছে। আমি চমকে উঠলাম, এটা কি করে সম্ভব? এটাই আমাদের শক্তি, অভিজিৎ বলল।
আমরা মনের শক্তি দিয়ে জিনিস নাড়াতে পারি, অন্যের মনের কথা বুঝতে পারি, ভবিষ্যৎ দেখতে পারি। কিন্তু এসব শক্তি ব্যবহার করার জন্য আমাদের অনুশীলন করতে হয়, ধ্যান করতে হয়। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, এটা কি সত্যি নাকি অভিজিৎ কোনো ট্রিক করছে? তুই বাবাকে কিছু বলিসনি কেন? আমি জিজ্ঞেস করলাম। বাবা বুঝবে না, অভিজিৎ বলল। তার মধ্যে দেবতাদের রক্ত নেই, সে মনে করবে আমরা পাগল হয়ে গেছি। কিন্তু তোমার মধ্যে আছে মা, তুমিও একজন। আমি চাই তুমি তোমার শক্তি আবিষ্কার করো। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু অভিজিতের কথাগুলো আমার মনে দাগ কাটছিল। আমি কি সত্যিই বিশেষ কেউ? দিনটা আমরা ঘুরে ঘুরে কাটালাম। অভিজিৎ আমাকে কমিউনিটির বিভিন্ন জায়গা দেখালো। আমি দেখলাম লোকেরা ধ্যান করছে, যোগ ব্যায়াম করছে, গ্রন্থ পড়ছে। সবাই আমাকে দেখে হাসছিল, স্বাগত জানাচ্ছিল। সন্ধ্যার অভিজিৎ আমাকে বলল, মা, আমরা এখন একটু দূরে যাব, আমাদের মন্দিরে। মন্দির? এখানে মন্দির আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পাহাড়ের ওপারে একটি গুহার ভেতরে আমাদের প্রাচীন মন্দির আছে। সেখানেই আমাদের গোপন পাণ্ডুলিপি এবং শক্তির উৎস রয়েছে। গুরুদেব সেখানে আমাদের অপেক্ষা করছেন। কি? আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু এটাই আমার পালানোর সুযোগ হতে পারে ভেবে রাজি হলাম। আমরা গাড়িতে করে যাত্রা শুরু করলাম। গাড়ি একটা কাঁচা রাস্তা ধরে পাহাড়ের দিকে উঠতে লাগল। প্রায় আধ ঘণ্টা পর গাড়ি একটা সমতল জায়গায় থামল। সেখান থেকে হেঁটে যেতে হবে। অন্ধকার ঘন হয়ে উঠেছিল। অভিজিৎ একটা টর্চ জ্বালালো। এই পথ ধরে, সে বলল। আমরা হাঁটতে লাগলাম। চারপাশের জঙ্গল থেকে বিচিত্র সব শব্দ আসছিল, পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর ডাক। আমি ভয়ে কাঁপছিলাম। প্রায় ২০ মিনিট হাঁটার পর আমরা একটা বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালাম। পাথরটি দেখে মনে হচ্ছিল একটা বিশাল দরজা। অভিজিৎ হাত বাড়িয়ে পাথরের স্পর্শ করল এবং কিছু মন্ত্র আউডাল। আস্তে আস্তে পাথরটি সরে গেল এবং একটা গুহাপথ প্রকাশ পেল। এভাবে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মা, আমরা মনের শক্তিতে পাথরকেও নাড়াতে পারি? অভিজিৎ বলল। আমি তখনও বিস্মিত ছিলাম, এসব কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? এখন আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। গুরুদেব বললেন, আমাদের এখন আরও অনেক দেবসন্তানকে খুঁজে বের করতে হবে। যাদের মধ্যে আমাদের রক্ত আছে তাদের জাগিয়ে তুলতে হবে। একসময় আমরা আবার আমাদের হারানো রাজত্ব ফিরে পাব গো। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। আমরা কি মানুষদের ক্ষতি করব? গুরুদেব হাসলেন না। লাবণী দেবী, আমরা মানুষদের রক্ষা করব, আমরা তাদের সাহায্য করব। আমাদের গান ও শক্তি দিয়ে আমরা এই পৃথিবীকে আরও উন্নত করব। মানুষ এখন নিজেদের ধ্বংস করে ফেলছে। যুদ্ধ, দূষণ, লোভ। আমরা তাদের নতুন পথ দেখাব। ও, আমি ভাবলাম হয়তো এটাই সত্যি। হয়তো আমরা সত্যি বিশেষ এবং আমাদের একটা উদ্দেশ্য আছে। কিন্তু আমার স্বামী? আমি জিজ্ঞেস করলাম, কুণাল, সে কি জানে? অভিজিৎ বলল, বাবার মধ্যে দেবরক্ত নেই মা, কিন্তু সে আমাদের পরিবারের অংশ। আমরা তাকে রক্ষা করব। গুরুদেব আমার হাত ধরলেন। এখন তোমাকে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এটা সহজ নয়, কিন্তু আমরা তোমাকে সাহায্য করব। গো। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়, মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫। এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কিনা? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি, ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো। মানিক স্যার বললেন,
রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না, সরকারি অনুদান কমে গেছে, আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। আগিয়ে রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। অভি একটা খবর আছে। মানিক স্যার বললেন, শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে, বেতন ভালো, 15,000 টাকা, তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল, জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে, রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে, ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে। স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না, বারবার একই চিন্তা মাথায় আসছে, কি করবে, এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে। পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী, শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের ওপর বসল, দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল, বাবা জীবিত ছিলেন তখন, বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল, মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল, দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খুঁজেই এসেছিলাম। কি? সাজিদ পাশে বসো। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়াল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয় ঢাকায়, ভাড়া বাসায় থাকবি। সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল, একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখো রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকো রাকিব, দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। গু, আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন, আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি, ইমাম, 3 বছর ধরে। ও, আমরা গ্রামের স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এলো। মনটা একটু হালকা লাগল, হয়তো চাকরি হবে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে, ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল, বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো, এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়?
বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার আপনি গো, তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভালো, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় অযশ। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করল সে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল, একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা কেমন আছো? ভালো আছি, তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি, মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না। আগে ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে, এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এমজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই এখন, পরিবারের দায়িত্ব আছে গো। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো রাকিব। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল, মা এখনও সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি কি। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। উষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা, তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে। রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে কি। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল।
পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হলো। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাবার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো তানিয়া। একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সবকিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। ও রাকিব তানিয়ার দিকে তাকালো। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসে। আসল 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে। কি তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। আগে মিথিলা খুশি হল। ভাইজান, তুমি বিয়ে করছো, আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এলো। অন্যদিকে তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানল রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। বলল, ভালোবাসা দিয়ে সংসার চলে না। কি? তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল, আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শোনো। তারপর বলল, আমি জানতাম এটা হবে গো, তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাবো। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবো। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব গো। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বট বিয়ে যায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, একে আমি নিতে পারবো না আগে। এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার,
আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো, এটাই চাইও। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে ৩৫,০০০ টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছে কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে কি? বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। কি তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। ও মা! তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। ও মা! আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। গিয়ে, হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। এই মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা। তা তুই মন দিয়ে পড়েছিস। এই রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 5,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 4,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়াই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনা, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলে ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা গু। স্লোগান, শিক্ষায় আলো, শিক্ষায় মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এলো। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিও ডিরেক্টর সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়।
সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 1, তৃতীয় মাসে 20। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে, বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 500 জন বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে আলোর পাঠশালা গিয়ে একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়। মা সুস্থ এবং খুশি, তার নাতিনী অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে, তানিয়া এসে পাশে দাঁড়ালো, হাতে চায়ের কাপ। কি ভাবছ তানিয়া? জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে। গো হ্যাঁ, অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। গো তানিয়া বলল, যেন কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। উনি আর রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, যেন তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। গো। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। ও সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। গো। হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল, দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। গো। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। গো। আমি ডাক্তার হব, মাসির মতো, তারপর গরিব মানুষদের দেখু। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। গো। 12 অধ্যায়। নতুন চ্যালেঞ্জ, কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে কো। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক, কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল, সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার,
ও মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেদিন স্কুলে উৎসব হল, সবাই খুশি, বাচ্চারা নাচল গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়, প্রযোদয়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলোই আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ, আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্টস দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো, 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা, নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও, আমি সপ্তাহে 1 দিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেয়া হলো এলোই আলোর পাঠশালা। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5000 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টায় এলোই আলোর পাঠশালা আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে, 30 জন শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। কে? রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন ঢাকা বঙ্গবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছেন। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লাখ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে, যদি সে চেষ্টা করে গিয়ে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গো। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি। কে? তানিয়া বলল। 5ম অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টাই আলোর পাঠশালা গো আছে। 10টা জেলায় 6000 বাচ্চা পড়ছে, 600 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতুনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে।
কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টি জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা না। আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল, রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো, পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গো। না, তুমি পেরেছ, তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গো। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গো। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালাগো দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গো। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গো। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এলো। বাবা, মা খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চল। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসগল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।